ওকে, দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, কথাটা মনে রাখবেন। একটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা হচ্ছে এমন কোনো ভার্ব যেটা সাবজেক্টের পরে বসে। কোন ভার্বের কথা বলছি? সাবজেক্টের পরে। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমার একটা সাবজেক্টের প্রয়োজন হয়। এই সাবজেক্টের পরেই যে ভার্বটা বসে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। এইটা ছাড়া যদি একটা বাক্যের ভিতর আরো কোনো ভার্ব থাকে যেগুলো দেখা যায় ভার্ব, চেহারাটা ভার্বের মতো, কিন্তু সেটা কাজ করে নাউন বা অ্যাডজেক্টিভ মানে অন্য পার্ট অফ স্পিচ হিসাবে, সেগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফাইনাইট এবং নন ফাইনাইট প্রথমত এই দুই প্রকার ভার্ব আছে। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কথাটা মনে রাখেন। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। মানে এমন কিছু ভার্ব যাদেরকে আপনি দেখলে বলবেন যেটা ভার্ব, বাট অ্যাকচুয়ালি ওটা ওই বাক্যে পার্ট অফ স্পিচ হিসাবে ভার্বের কোনো কাজ করে না, কোনো অ্যাকশন দেয় না, ভার্ব হিসাবে বসে না, নাউন অথবা অ্যাডজেক্টিভ হিসাবে বসে। সেটাকে নন ফাইনাইট ভার্ব বলে। কথাটা মনোযোগ দিয়ে আগে বোঝেন। আর এই ফাইনাইট ভার্ব যে দুই প্রকার বলছি, প্রিন্সিপাল এবং অক্সিলারি। এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো আপনারা জানেন? এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, যেগুলো আমরা টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসিয়ে থাকি একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য, যেগুলো আমরা বসিয়ে থাকি। এটাকে আমরা বলি কোন ভার্ব? প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি কি? এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড টু, ডেয়ার টু, ইউজ টু, এগুলোকে আমরা মডাল অক্সিলারি ভার্ব বলছি, যারা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স ক্রিয়েট করে থাকে। আর প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে থাকে। আপনারা জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12 প্রকার টেন্সের স্ট্রাকচার আছে। তো এই মডাল অক্সিলারি ভার্বের আর এই প্রাইমারি অক্সিলারি ভার্বের একটা মিক্সড ভার্ব হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। মানে এদের চেহারাটা, এই ভার্বগুলোকে, ফ্রেজাল ভার্ব আর কি, এগুলোকে দেখা যায় প্রাইমারি অক্সিলারির মতো। দেখেন এই যে অ্যাম টু একটা ফ্রেজাল ভার্ব, হ্যাঁ, ইজ টু, আর টু, এদের চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো, বাট কাজ করে মডাল অক্সিলারির মতো। মানে মডাল ভার্বের পরে যেমন মেইন ভার্বের বেস ফর্মটাও বসে, রুট ফর্মটা বসে, এই ভার্বগুলোর পরেও মেইন ভার্বটা একদম প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা রুট ফর্মে থাকে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখেন এই ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস। তাহলে এগুলো দিয়ে কিভাবে সেন্টেন্সটা তৈরি হয় দেখেন। এম টু ইস টু আর টু এর ব্যবহারটা কোথায় হচ্ছে? সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু ইস টু আর টু এর ব্যবহার হয়। সাবজেক্ট প্লাস এম টু ইস টু আর টু প্লাস ভার্বের বেস ফর্ম। ফর এক্সাম্পল, মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। অর্থাৎ এটা এমন কোন সিচুয়েশনে ব্যবহৃত হয়, কোনো একটা কাজ কারো করার ইচ্ছা নেই, করার ইচ্ছা নেই, বাট একটা রেসপন্সিবিলিটি ওর ডিউটি মেনটেন করতে হয়। এই জায়গাটাতে মূলত এম টু ইস টু আর টু এর ব্যবহার হয়। আমার কথাটা বোঝেন? ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট কাইন্ডস অফ থিংস বাট ইউ হ্যাভ টু ডু ইট in this place, if you do that kinds of things in regular way, you need to use that structure, that kinds of phrasal verb. Okay, so first of all, Mukta is to cook rice daily, Zakir is to go to office every day. So after am2 is to are2, we're using the base form or root form of finite verb or main verb. Students are to study mass, and you have to remember that you also make negative and interrogative sentences from here. So how can you do that? You can make negative or interrogative sentences just by focusing on the phrasal auxiliary verb, like semi-modal auxiliary verb. Here you can see. তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না। They are not to go to school every day. পপিকে ভাত রান্না করতে হয় না। পপি is not to cook rice daily. আমার এখন ক্লাস নিতে হয় না। I'm not to take a class now. ওকে, সো দ্যাটস ভেরি সিম্পল থিংস। এটা এটা নিয়ে কিন্তু মানে কোনো জটিলতা নেই, কমপ্লেক্সিটির কিছুই নেই।
জাস্ট আমার এটা দেখানোর বা বোঝানোর, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা নিয়ে কেউ আবার বলবেন না আমি বুঝিনি পারি না, এর থেকে সহজ জিনিস আর হয় না, 1 2 3 4 এর বাচ্চারাও পারে। এই জায়গাটা আমাদের ওভারকাম করে আমাদের প্র্যাকটিক্যাল স্পিকিং, প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন, প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস, সেইখানে আমার যেতে হবে। বাট এইটা আগে একটু কাভার করতে হবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা কিভাবে হবে? জাস্ট অক্সিলারি ভার্বটা আগে আসবে, টুটা সাবজেক্টের পরে থাকবে। ইজ ইভান টু রিড এভরিডে, অর্থটা কি ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে, তাদের কি কাজ করতে হয়? সো এইভাবে এই জায়গাটা আমার মেনটেন করতে হবে। এই এম টু ইজ টু আর টু এর জায়গায় আমার আরেকটা বিষয় একটু বোঝেন। আমাদের যে কথাটা আমি বারবার বলার চেষ্টা করি আপনাদের, সেটা হচ্ছে একটা বাক্য শুধু পড়লে হবে না, সেই বাক্যটাকে আমরা কতগুলো ওয়েতে ট্রান্সফর্ম করতে পারি। অর্থাৎ একটা সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড প্লাস ইন্ট্রোগেটিভ অর নেগেটিভ ইন্ট্রোগেটিভ আমরা তৈরি করতে পারি, সেইটার উপর আমাদের ফোকাস করতে হবে। এটা করতে না পারলে ফ্লুয়েন্সি আসবে না। আপনি ইনস্ট্যান্টলি কোনো কিছু বাংলায় ভাবছেন, সেটাকে ইংলিশে বলতে চাচ্ছেন, আপনি বলতে পারবেন না ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস দ্যাট কাইন্ডস অফ থিংস। সো she is to cook rice, here you can see she is to cook rice, বাংলা অর্থটা কি? তাকে ভাত রান্না করতে হয়। she is not to cook rice, তাকে ভাত রান্না করতে হয় না। is she to cook rice, তাকে কি ভাত রান্না করতে হয়? isn't she to cook rice, তাকে কি ভাত রান্না করতে হয় না? why isn't she to cook rice, তাকে কেন ভাত রান্না করতে হয়? where is she to cook rice, তাকে কোথায় ভাত রান্না করতে হয়? when is she to cook rice, তাকে কখন ভাত রান্না করতে হয়? তাহলে এইখানে যেগুলো আছে, এর পরের যেটা, এইটা আপনাদের মধ্যে থেকে কেউ পড়ে অ্যাকচুয়াল বাংলা মিনিংটা বলতে পারবেন? এই যে ইউ আর টু রিড আ বুক, হু ক্যান সে দ্যাট, রেইজ ইওর হ্যান্ড। কেউ পড়তে পারবেন এটা? এনিওয়ান ক্যান সে? এটা পড়ে বাংলা করতে হবে, অ্যাকচুয়াল বাংলাটা। কে পারবেন বলেন? শামসুল হুদা পারবেন? উইল ইউ বি এবল টু ডু ইট? রাকিবুল ইসলাম, কে করতে পারবেন বলেন? পড়ে অ্যাকচুয়াল বাংলাটা বলতে হবে। হ্যাঁ, শামসুল, ওকে, পড়েন। আর ইউ আর টু রিড এ বুক, তাকে একটা বই পড়তে হয়। তোমাকে, তাকে না, তোমাকে। ইউ আর নট টু ইউ আর ইউ আর নট টু রিড এ বুক, তোমাকে একটা বই পড়তে হয় না। আর ইউ টু রিড এ বুক, তোমাকে একটা বই পড়তে হয়। আরন্ট ইউ টু রিড এ বুক, তোমাকে একটা বই পড়তে হয় না। হোয়াই আর ইউ টু রিড এ বুক, তোমাকে একটা বই কেন তোমাকে একটা বই পড়তে হয়? হোয়াই আরন্ট হোয়াই আরন্ট ইউ টু রিড এ বুক, কেন তোমাকে একটা বই পড়তে হয় না? হাউ আর ইউ টু রিড এ বুক, কিভাবে তোমাকে একটা বই পড়তে হয়? হোয়েন আরন্ট ইউ টু রিড এ বুক, কখন তোমাকে বই পড়তে হয় না? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর দেখেন, এই এম টু ইস টু আর টু এর পরে আমাদের এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়াজ টু এবং ওয়্যার। অর্থাৎ অতীতে কাউকে কোনো কিছু করতে হতো, এইটা মেনশন করার জন্য আমার ওয়াজ টু বা ওয়্যার টু এই ভার্বটার ব্যবহার হয়। অর্থাৎ আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরিডে। তাহলে প্র্যাকটিক্যালি যদি ভাবার চেষ্টা করেন, এটা আমার কোন সিচুয়েশনে ব্যবহৃত হয়, এটা আমাকে বুঝতে হবে, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। মনে করেন আপনি আগে অনেক গরিব ছিলেন, মানুষের বাড়ি কাজ করতেন, এখন আপনি হঠাৎ একটা লটারি জিতে অনেক বড়লোক হয়ে গেছেন। তো আপনি আপনার অতীতের দিনগুলোকে স্মরণ করছেন, আমাকে আগে প্রতিদিন কাজ করতে হতো, রান্না করতে হতো, ওদের বাড়িতে কাপড় কাচতে হতো। অর্থাৎ অতীতে কোনো কিছু করা লাগতো, করতে হতো। এই বিষয়টাকে মেনটেন করার জন্য আমার এই ওয়াজ টু বা ওয়্যার টু প্লাস ভি ওয়ান এটার ব্যবহার হচ্ছে। ওকে, সো আই ওয়াজ টু কুক রাইস, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরিডে, রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরিডে, রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো। ইউ ওয়্যার টু রিড বুকস এভরিডে, দে ওয়্যার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড, তাদেরকে মাঠে প্র্যাকটিস করতে হতো। তাহলে আমি কি বললাম? এম টু ইস টু আর টু মানে কোনো কিছু করতে হয়, ওয়াজ টু ওয়্যার টু করতে হতো।
এবার এখানে আরেকটা স্ট্রাকচার আছে, আমি খুব দ্রুত এটা শেষ করব। দেখেন আমাদের মেইন জায়গাটাতে আসতে হবে। এখানে আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে এই অ্যাম ইজ আর ওয়াজ আর সাপোজ টু, অর্থাৎ এর ভিতরে এই সাপোজ নামের একটা শব্দ আসতেছে। এখানে আরেকটা ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে, যার মানে হচ্ছে কাউকে কোনো কিছু করার কথা বা করার কথা ছিল। এই সাপোজ টু ভার্বটা খুবই ইউজফুল একটা ফ্রেজাল ভার্ব, এবং এটার ব্যবহার প্রচুর হয়ে থাকে স্পোকেন ইংলিশে বিশেষ করে। সো হিয়ার ইউ ক্যান সি আই এম সাপোজ টু গো টু অফিস, আমার অফিসে যাওয়ার কথা। অর্থাৎ অ্যাম সাপোজ টু, এটা হচ্ছে একসঙ্গে সেমি মডেল অক্সিলারি ভার্ব, দেন এই গো যে শব্দটা দেখছেন এটা আমার মেইন ভার্ব। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। তাহলে অতীতে কারো কোনো, সরি, বর্তমানে কারো কোনো কিছু করার কথা, র এই শব্দটা আমার আসে এখানে, অ্যাম ইজ আর সাপোজ টু। এবং আমি যেটা বলছি, শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করা শিখতে হবে। যেমন এই জায়গাটা কিভাবে করব, জাস্ট ওই অক্সিলারি ভার্বের সাথে নট বসালে সেন্টেন্সটা নেগেটিভ হবে। অক্সিলারি ভার্ব যদি আপনি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে ইন্টারোগেটিভ হবে। যেমন এই প্র্যাকটিসটা আপনারা করবেন যারা এটা পারেন। হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা। ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা না। ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কখন বিমানবন্দরে যাওয়ার কথা। ওয়াই ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কেন বিমানবন্দরে যাওয়ার কথা। এরপর কি, ওয়াজ সাপোজ টু এবং ওয়ার সাপোজ টু, যার মানে কি কারো কোনো কাজ করার কথা ছিল। কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন। অ্যাম ইজ আর সাপোজ টু মানে করার কথা, ওয়াজ আর সাপোজ টু করার কথা ছিল। যেমন আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার আজ মাছ ধরতে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ একটা গাড়ি চালানোর কথা ছিল। তাহলে কারো কোনো কাজ করার কথা ছিল, আমার ওয়াজ ওয়ার সাপোজ টু এর ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর দেখেন আমাদের হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এই জায়গাটা আমাকে একটু বুঝতে হবে। এইটার ব্যবহার কিভাবে হচ্ছে আবারও বলছি, মনে রাখবেন কোনটা ভুলে যাবেন না। অ্যাম টু, ইজ টু, আর টু কাউকে কোনো কিছু করতে হয়। ওয়াজ টু, ওয়ার টু করতে হতো। অ্যাম ইজ আর সাপোজ টু কোনো কাজ করার কথা। ওয়াজ ওয়ার সাপোজ টু কোনো কাজ করার কথা ছিল। এবার এই জায়গাটা আমরা যদি একটু বুঝি, এই হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এটার ব্যবহার আমরা কিভাবে করে থাকি দেখেন। প্রেজেন্ট টেন্সে আপনারা জানেন হ্যাভ বা হ্যাজ বসবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, আদারওয়াইজ হ্যাভ বসবে। আর পাস্ট টেন্সে হ্যাড হবে। এবং এই জায়গাটায় আমার এই ফ্রেজাল ভার্বটার অর্থ হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু এর মানে হচ্ছে কাউকে কোনো কাজ বাধ্যতামূলক ভাবে করতে হবে। হ্যাড টু মানে হচ্ছে করতে হয়েছিল, এরকম বোঝায়। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু আমার হ্যাজ টু বসবে, আদারওয়াইজ হ্যাভ টু। এখন এখানে একটা বিষয় হচ্ছে, যখন আপনি নেগেটিভ করবেন বা ইন্টারোগেটিভ করবেন, এই হ্যাভ নট টু বা হ্যাজ নট টু ব্যবহার করতে পারেন, যেটা আমি আপনাদের ইউজ টু ভার্বের উপর একটা ক্লাস নিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা। ওই জায়গাটাতে আমি বলছিলাম আপনি ইউজ নট টু ব্যবহার করতে পারেন, বাট আপনি যদি ডিডের ব্যবহার করেন সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় অ্যাকর্ডিং টু মডার্ন ইংলিশ গ্রামার। ইফ ইউ ইউজ ডিড, it will be better for making negative and interrogative sentences. So এই জায়গাটাতেও have not to, has not to এটা ancient ইংলিশে হতো, বাট মডার্ন ইংলিশে don't, doesn't, didn't এগুলো ব্যবহার করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা উচিত এই ধরনের সেন্টেন্স গুলো মেইনলি। ঠিক আছে, যেমন দেখেন আমার সেখানে যেতে হবে না, আপনি যদি এটা বলেন আই হ্যাভ নট টু গো দেয়ার, আপনার এটা ভুল হবে না, বাট এটা বেশি স্ট্যান্ডার্ড মানের হয়। আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার,
আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। আমার কাজটি করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। এখানে ডাজেন্ট হ্যাভ কেন বলবে, আপনাকে এটা কেউ বোঝেন, বুঝতে পারেন? ডাজেন্ট হ্যাভ কেন হবে এখানে? হ্যাজ নট না হয়ে ডাজেন্ট হ্যাভ। রতনকে লন্ডনে যেতে হবে না, রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। এটা আমি যখন আপনাদের বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্বের উপর ক্লাস নিয়েছিলাম, তখন এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কথা বলেছিলাম। সেটা হচ্ছে, একটু বোঝার চেষ্টা করেন, এই জায়গাটা অনেকে আমরা বুঝি না। এটা আমি আবারও একবার দেখাই দিই আপনাদের, এটা আপনারা অনেকেই বুঝতে পারেন না। মনে করেন আমি যদি বলি যে আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। কথাটা বুঝবেন, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। এখন এই সেন্টেন্সটা কোন টেন্সের সেন্টেন্স আপনাকে এটা বুঝতে হবে। হ্যাভটা কি? একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব, কথা বলছেন? তাহলে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। তাহলে আমি যদি এটাকে নেগেটিভ করি, অনেকে এইভাবেই কিন্তু করে যে আই হ্যাভ নট আ কার, কিন্তু এটা কি সঠিক? এই যে আই হ্যাভ নট এ কার আমি যেটা বসালাম, এটা কি সঠিক? না। আই, এটা সঠিক না। কেন সঠিক না? আমি যদি বলি যে আই গো টু, কথাটা বলছি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি এটা নেগেটিভকে এরকম করি, আই গো নট টু স্কুল, এরকম তো করি না। করি? করি না। আমরা এটাকে নেগেটিভ কিভাবে করি, যে আই ডোন্ট, কথাটা বোঝেন, আই ডোন্ট গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। এখন বোঝার চেষ্টা করেন, এই জায়গায় আমি নিয়মটা কি বলছিলাম। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 10 প্রকার টেন্সের স্ট্রাকচার আছে, সরি 12টা যে টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সের অক্সিলারি ভার্ব থাকে। আমার নিয়ম হচ্ছে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়ে যায়। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসলে সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়। কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই জায়গাটাতে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ডু ডাজ ডিড এর ব্যবহার করে থাকি। অর্থাৎ এই হ্যাভ নট আমরা বসাই, কখন বসাই? যদি কোনো বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে বসে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই হ্যাভটা অক্সিলারি ভার্ব, এই প্লেডটা মেইন ভার্ব। আমি ক্রিকেট খেলেছি। আপনি যদি বলেন আমি ক্রিকেট খেলিনি, আই হ্যাভেন্ট, আই মিন আই হ্যাভ নট প্লেড ক্রিকেট, এইখানে আপনি, এখানে আপনি বলতে পারেন আই হ্যাভ নট প্লেড ক্রিকেট, এখানে হ্যাভ নট ইউজ করতে পারেন যেটা এটা অক্সিলারি ভার্ব। কিন্তু আই হ্যাভ আ কার, এই হ্যাভ তো কোনো অক্সিলারি ভার্ব না, এটা মেইন ভার্ব। তাহলে এখানে আপনি হ্যাভ নট কেন বলবেন? আই গো টু স্কুল আপনি তো গো নট বলছেন না, তাই না? তাহলে আমি যদি, দেখেন আমি যদি এখানে এটার ব্যবহার করি, কথাটা একটু বোঝেন। আমি যদি বলি হি, তখন কি আমার গো হবে? হি বসালে আমরা কিন্তু গোস বসাই, হি গোস টু স্কুল, কথাটা বোঝেন, সে স্কুলে যায়। এখন এইটা যদি আমি নেগেটিভ করি, আমার নেগেটিভটা এরকম হয়, আপনারা জানেন, হি ডাজেন্ট, আমার ডাজ বসাতে হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ, এবং মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। এই গোসটা কি জানেন? ভার্বের থার্ড পারসন ফর্ম বা ভি5। সো হি ডাজেন্ট গো টু স্কুল, এরকম হয়ে যায়। মানে কি, আমি আপনাদেরকে এটাও দেখিয়েছিলাম, আমরা জানি যে একটা ভার্বের 3টা ফর্ম হয়, বাট না, আমাদের সাবকন্টিনেন্টের গ্রামার বইগুলোতে 3টা ফর্ম দেয়া থাকে, বাট মেইনলি একটা ভার্বের টোটাল ফর্ম হচ্ছে 5টা। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন, একটা ভার্বের টোটাল ফর্ম হচ্ছে কয়টা? 5টা। কি কি সেটা ভালোভাবে দেখেন, নেওয়ার চেষ্টা করেন। মনে করেন আমি যদি এই ডু ভার্বটার কথাই বলি, এই ডু মানে করা, আমরা জানি এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ডুইং, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাস। এটাকে বলা হয় ভার্বের থার্ড পারসন বা ভি5। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে এই ফর্মটা বসে। এখন এগুলো আমাদের থাকে না কেন? আমরা জানি যে টেন্সের স্ট্রাকচারের সঙ্গে এগুলো শেখা হয়ে যায়। টেন্সের স্ট্রাকচারেই থাকে এরকম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। যেমন এই যে গো ভার্বটা, এইটা তো আমার প্রেজেন্ট ফর্মের ভার্ব, এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গন। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? গোয়িং। থার্ড পারসন ফর্ম কি? গোস। কথাটা বোঝেন?
এইভাবে কিন্তু আমার ভার্বের 5টা ফর্ম থাকে। এখন আমি যদি হ্যাভ ভার্বের কাছে আসি, আমরা মনে করি কি হ্যাভের ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বাট না। হ্যাভটা প্রেজেন্ট ফর্মের ভার্ব, কথাটা বোঝেন। এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, নট হ্যাজ। হ্যাড। এর যে পাস্ট পার্টিসিপল বা ভি3, এটাও হ্যাড, এটাও হ্যাড। এর প্রেজেন্ট পার্টিসিপল যেটা, সেটা হচ্ছে হ্যাভিং। আর থার্ড পারসন ফর্মটা হচ্ছে মূলত হ্যাজ। অর্থাৎ এই যে কথাটা বলা হয় যে ভার্বের, সরি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে, কিন্তু হ্যাভের থার্ড পারসনটা কিন্তু এরকম না। এই হ্যাভ ভার্বের থার্ড পারসন এরকম হ্যাভস না, হ্যাভস না। এটা যেমন গোস, এটা যেমন ডাস, এটা এরকম হ্যাভস না, এটা হ্যাজ। অর্থাৎ আমি যদি এখানে বলি যে হি গোস টু স্কুল, এই গোসটা কি থার্ড পারসন ফর্ম। যখন আমি নেগেটিভ করছি তখন আমার থার্ড পারসন ফর্মই বসাতে হচ্ছে, অর্থাৎ হি ডাজেন্ট আমি বসাচ্ছি। আর ডাজ যখন বসাবো তখন পরপর দুটো থার্ড পারসন ফর্ম বসবে না ভার্বে। ডাজ যখন বসাবো তখন আমার এই গোসটা কি হয়ে যাচ্ছে, গো হয়ে যাচ্ছে। হি ডাজেন্ট গো টু স্কুল বলছি। তাহলে এই জায়গাটাতে দেখেন আই হ্যাভ এ কার, আই হ্যাভ নট এ কার হবে না। এখানে আমার হ্যাভটা মেইন ভার্ব, আপনি কি বলবেন, আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ আ কার। আরেকটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি বলি তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার। আর এইটা যখন আপনি নেগেটিভ করবেন, এই হ্যাজটা কি থার্ড পারসন ফর্ম। যখন আপনি নেগেটিভ করবেন আপনার কি বসাতে হবে, ডাজ বসাতে হবে। তো ডাজও থার্ড পারসন, হ্যাজও থার্ড পারসন, দুটো থার্ড পারসন ফর্ম পরপর বলবেন। আপনি যখন নেগেটিভের জন্য বা ইন্টারোগেটিভের জন্য ডাজ ব্যবহার করবেন, মেইন ভার্বটা অর্থাৎ এই যে হ্যাজ, এটার প্রেজেন্ট বা রুট ফর্ম হচ্ছে হ্যাভ, এই ফর্মটা আপনাকে নিতে হবে। অর্থাৎ হি হ্যাজ এ কার, আপনি যখন নেগেটিভ করবেন ডাজের ব্যবহার করবেন, হি ডাজেন্ট হ্যাভ এ কার, এটা আপনাকে বসাতে হবে। এই জন্য ওইখানে আপনারা যেটা দেখছেন যে জাকির হ্যাজ টু গো টু লন্ডন, জাকিরকে লন্ডনে যেতে হবে, নেগেটিভটা হচ্ছে জাকির ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। তাহলে এই হি হ্যাজ এ কার, হি ডাজেন্ট হ্যাভ এ কার, এটা কেন হবে? আপনারা কি এই বিষয়টা বুঝতে পারলেন? আমি কি বোঝাতে পারছি এটা কেন হবে? এর থেকে ডিটেলস আর বলা বোঝানো যায় না এই জায়গাটা। এই যে হ্যাশটা আমার মেইন ভার্ব, মেইন ভার্বের, ইয়েস, যখন আমি নেগেটিভ করব, যখন আমি নেগেটিভ করব তখন তো আমাকে ডাজের ব্যবহার করতে হবে। তো আমি যদি ডাজ ব্যবহার করি তাহলে কি হবে, ডাজ ব্যবহার করলে আমার আর হ্যাজ থাকবে না। হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম কি, হ্যাজ তো থার্ড পারসন ফর্ম ভি5, তো হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। এই জন্য আমাকে এখানে হ্যাভ বসাতে হবে, যেহেতু এটা মেইন ভার্ব হিসেবে আমি নিচ্ছি। তো এই জায়গাটার বিষয়গুলো ঠিক তেমনই। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম, এই জায়গাটাতে। তো এই যে হ্যাভ টু, হ্যাজ টু, তো একটু আরেকটু বোঝার চেষ্টা করেন। দেখেন, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে প্র্যাকটিস করতে হবে না। তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। হ্যাঁ, এবার দেখেন কবে থেকে তোমাকে অনুশীলন করতে হবে, ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। কেন তোমাকে প্রতিদিন অনুশীলন করতে হবে, ওয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এইভাবে এগুলোকে আপনারা ইউজ করবেন। আর সাবজেক্ট থার্ড পারসন হলে ডাজের ব্যবহার, যেমন রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে না। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে না। ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কেন লন্ডনে যেতে হবে? ওয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কেন লন্ডনে যেতে হবে না। ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কখন লন্ডনে যেতে হবে। দেখেন, যখন আপনার হ্যাড টু, হ্যাড টু এর ব্যবহারটা কি, হ্যাভ টু বা হ্যাজ টু মানে করতে হবে, হ্যাড টু মানে করতে হয়েছিল, হয়েছিল, বোঝেন। সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়েছিল বোঝাতে হ্যাড টু বসে। যেমন আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। যখন আপনি নেগেটিভ করবেন ডিড এর ব্যবহার করতে হবে, আর ডিড ব্যবহার করলে আর হ্যাড থাকবে না, কারণ কি হ্যাড পাস্ট ফর্মের ভার্ব। এই ডিড শব্দটাও পাস্ট ফর্ম। ডিড কি ডু এর পাস্ট ফর্ম মানে ভি2, হ্যাড কি হ্যাভ এর পাস্ট ফর্ম মানে ভি2। তো যখন আপনি নেগেটিভ করবেন ডিড এর ব্যবহার করবেন তখন আমার এই হ্যাডটা হ্যাভ হয়ে যাবে। অর্থাৎ আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়নি, ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ।
জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? অর্থাৎ যখন আপনি ডিড এর ব্যবহার করছেন তখন এই হ্যাডটা আর থাকবে না, হ্যাভ হয়ে যাবে। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, কোনো কিছু করতে হবে। হ্যাড টু মানে কোনো কিছু করতে হয়েছিল, হ্যাড টু মানে করতে হয়েছিল। এবার এখানে আরেকটা ভার্ব আছে, একটু দেখেন, সেটা হচ্ছে উড লাইক টু। এটা একটা ফ্রেজাল ভার্ব, সেমি মডাল অক্সিলারি ভার্বের ভিতরে এটাকে নেওয়া হয়। এই উড লাইক টু এর মিনিংটা হচ্ছে, বা বাংলা যে অর্থ সেটা হচ্ছে ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া। দেখেন, চাওয়া অর্থে আমরা ওয়ান্ট ভার্বের ব্যবহার করি। আপনি মনে করেন একটা প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আপনি অডিয়েন্সের সামনে, আপনার টিচারের সামনে, আরো আপনার ফ্রেন্ড সার্কেলের সামনে আপনি একটা প্রেজেন্টেশন দিবেন। এখন প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় এরকম বলি যে আই ওয়ান্ট টু সে সামথিং অন দিস টপিক, বাট ওয়ান্ট খুবই ইনফর্মাল একটা ওয়ার্ড। ইনস্টেড অফ ওয়ান্ট, ইফ ইউ ইউজ উড লাইক টু, it will be better. It will be more polite form of verb. কি বলছে এই জায়গাটাতে দেখেন, আমরা জানি উড লাইক টু এবং ওয়ান্ট উভয়ের অর্থ হলো চাওয়া, কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে পার্থক্য আছে। উড লাইক টু এর অর্থ ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্ট এর অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া, জোর করে চাওয়া বা বলা। কোনো কিছু দিতে রাজি না হলেও জোরপূর্বক নেওয়া। আপনি চাওয়া অর্থে অনেক ভার্বের ব্যবহার করতে পারেন। অনলি লাইক মানেও চাওয়া। মনে করেন আপনি যদি বলেন আমি তাকে পেতে চাই, আপনি যদি বলেন আমি এটা চেয়েছিলাম, জাস্ট আই লাইকড দ্যাট ওয়ান। লাইক মানে শুধু পছন্দ করা না, হোপ মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া। চাওয়া অর্থে অনেক ভার্বের ব্যবহার করা যায়, কিন্তু উড লাইক টু ভার্বটা কি? মোর পলাইট ফর্ম ক্রিয়েট করে। ঠিক আছে, যেহেতু কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রভাবে বলা উচিত, তাই উড লাইক এর ব্যবহার করে কথা বলাটা শিখতে হয়। যেমন আমি সেখানে যেতে চাই, আইড লাইক টু গো দেয়ার। আমি বরিশাল যেতে চাই, আইড লাইক টু গো টু বরিশাল। মিমি আজ রাতে নাচতে নাচতে একটি গান গাইতে চাই, মিমি উড লাইক টু সিং আ সং ড্যান্সিং টু নাইট। হ্যাঁ, যখন আপনি কোশ্চেন করবেন, খেয়াল করেন, আপনি কি আমাকে সাহায্য করতে চান? উড ইউ লাইক টু হেল্প মি? কবির কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? তুমি কি আমার সাথে দুপুরে খাবার খেতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? রহিম কি মোস্তাকের কাছে পড়তে চায়? উড রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক? আবার এর আগে আপনি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে ইনফরমেটিভ কোশ্চেন তৈরি করতে পারেন। যেমন আপনি কি খেতে চান? হোয়াট উড ইউ লাইক টু ইট? আমি রুটি খেতে চাই, আই উড লাইক টু ইট ব্রেড। When would you like to have your dinner? আপনি রাতের খাবার কখন খেতে চান? I would like to have my dinner at 8 p.m. জাকির কোথায় পড়তে চায়? Where would জাকির like to study? জাকির would like to study in abroad. Why Shumon would like to go abroad? Shumon would like to go abroad for higher studies. How would you like to help me? I would like to help you by paying some money. Who would you like to help you? Mr. Karim would like to help me. Whom would you like to help? I would like to help my sister. তাহলে মনে করেন আপনি অনেক অডিয়েন্সের সামনে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি কি বলবেন? নাও আই ওয়ান্ট টু সে সামথিং, এটা না, আপনাকে বলতে হবে নাও আই উড লাইক টু সে সামথিং অন দিস টপিক। নাও আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন দিস সার্টেন টপিক। এইভাবে উড লাইক টু এর ব্যবহারটা করবেন। আমি আরেকটা ভার্ব দেখাই, আমি মেইন জায়গাটাতে আসতেছি, জাস্ট একটু ওয়েট করেন। এই ভার্বটা স্কিপ করে গেলে এটা আপনাদের জন্য বাকি থেকে যাবে, কারণ আপনারা এখানে অনেক একদম দুর্বল স্টুডেন্ট আছেন যারা বোঝেন না এই বিষয়টা। তো আমি একটু এই জায়গাটা কাভার করি, একটু ওয়েট করেন। এর সঙ্গে আমার আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাড বেটার এবং উড রাদার। দেখেন এই ভার্বটা কি, এটা হচ্ছে, দেখেন আমরা যখন একজন আরেকজনের সঙ্গে কথা বলি, একজন আরেকজনকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকি, যেমন তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি বরং আজ নাই বা গেলে। এই এই কথাগুলো যখন আপনি ইংলিশে বলবেন, তখন আপনার এই হ্যাড বেটার বা উড রাদার এর ব্যবহার করতে পারেন। একটার পরিবর্তে আরেকটা করা যায়, কোনো প্রবলেম নেই, বাট এটার ব্যবহার আপনাকে শিখতে হবে। তুমি বরং আজ থাকো, ইউ হ্যাড বেটার স্টে টুডে। সুমনের বরং লন্ডন যাওয়া ভালো, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন। করিমের বরং কাজটি করা উচিত, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো,
পূর্বা হ্যাড বেটার গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। ইউ হ্যাড বেটার কনসাল্ট অর ডক্টর। আমরা বরং একটা ট্যাক্সি ভাড়া করি। উই হ্যাড বেটার হায়ার অর ট্যাক্সি। তোমার বরং জাকির হোসেনের বইটি কেনা ভালো। ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অফ জাকির হোসাইন। ওকে, যখন আপনি নেগেটিভ করবেন, হ্যাড বেটার নট। তুমি বরং আজ নাই বা গেলে, ইউ হ্যাড বেটার নট গো টুডে। ইউ হ্যাড বেটার নট ইউজ ইট। ঐশীর বরং আজ গোসল না করাই ভালো। ঐশী হ্যাড বেটার নট বাথ নাও। ইউ হ্যাড বেটার নট ওয়ান্ডার অ্যাবাউট। ওয়ান্ডার অ্যাবাউট মানে কি? ওয়ান্ডার মানে কি? এদিক ওদিকে ছোটা বা ঘোরাফেরা করা। করিম হ্যাড বেটার নট টক টু রহিম। উই হ্যাড বেটার নট টেল হিম দিস। জাকিরের বরং এই দুধ পান না করাই ভালো। জাকির হ্যাড বেটার নট ড্রিঙ্ক দিস মিল্ক। ওকে, আপনারা এখানে উড রাদারের ব্যবহারও করতে পারেন। আই উড রাদার ডু দিস ওয়ার্ক। ইউ উড রাদার ইট রাইস। ইউ উড রাদার ইট ব্রেড। উই উড রাদার নট গো দিস ওয়ে। উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে। আমাদের বরং এ পথে না যাওয়াই ভালো, আমাদের বরং ওই পথে যাওয়াই ভালো। সো আমি এখন আপনাদেরকে দেখাবো, আমি যেটা মূলত আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে আপনি কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন। যে প্র্যাকটিসটা একবার থাকলে, আমি আপনাদের মেইন যে জায়গাটাতে আসবো, অর্থাৎ আমার যে ল্যাঙ্গুয়েজ ক্লাবের স্টুডেন্ট যারা রেগুলার ওইতে স্পিকিং প্র্যাকটিস করে, আপনারা যারা রেগুলার ওইতে স্পিকিং প্র্যাকটিস করতে চান বা প্র্যাকটিস যারা করবেন সার্টেন টপিকের উপর, যারা প্রেজেন্টেশন দিবেন, আইএলটিএস এর টিউকার টপিকের উপর যারা কথা বলতে চান, এই জায়গাটায় আসতে হলে এখন যেটা দেখাচ্ছে এই প্রাইমারি জায়গাটাকে কাভার করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে একটা পার্টিকুলার ভার্বকে কতগুলো ওয়েতে, কতগুলো সেন্সে, কত ভাবে আমরা প্রকাশ করতে পারি। দেখেন, আপনি ইংলিশে কথা বলতে পারেন না কেন? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। ইংলিশে আমরা কথা বলতে পারি না, এটা না পারার মেইন রিজনটা কি? কখনো ভাবছেন যে আমার প্রবলেমটা মেইনলি কোথায় হয়? প্রবলেমটা মেইনলি আমাদের ভার্বের ফর্মে হয়। মানে কি? ইফ ইউ উড লাইক টু স্পিক ইন ইংলিশ, you need to change your sense. You need to change your thought. If you want to communicate with others people or foreigner, how can you do that? You cannot speak in an unstable position. So for changing your sense or time instantly, you have to focus the structure of tense, modal, as well as semi-modal auxiliary verb. Also, you need to practice the practical use of passive voice. But you have to focus on that case that if you practice that kinds of a structure like tense, modal, or the structure of semi-modal or passive voice, what will you get there? You will get there just the change of verb. You have to change different kinds of forms of verb. For example, just wait a minute. আমি এখানে একটা ভার্ব নিলাম, কথাটা বলছেন, এই ভার্বটার নাম কি? ইট। এই ইট মানে হচ্ছে খাওয়া। কথাটা বুঝবেন, এই ইট মানে কি? খাওয়া। এখন এই ইট মানে খাওয়া আমরা জানি, এইটা দিয়ে আমি মনে করেন দুইটা ব্যক্তির ভিতর একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করব। এ এবং বি, দুইজন ব্যক্তি, মনে রাখেন। এখন এ বি কে বলছে, তুমি কি রাতে ভাত খেয়েছো? এই কথাটা ইংলিশে কিভাবে হবে? কোন টেন্স এটা? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। কেউ কিছু করেছে, গিয়েছে, থেকেছে, এসেছে, দিয়েছে, নিয়েছে। এখন আমি যদি বলি তুমি কি ভাত খেয়েছো, ইংলিশটা কি? হ্যাভ ইউ ইটেন রাইস? হ্যাভ ইউ ইটেন রাইস? তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? এখন এইটা কে বলছে? এ বলছে বি কে। এবার বি উত্তর দিচ্ছে যে আমি খাইনি, তুমি কি এখন ভাত খাইতেছো? বি এ কে বলছে আই হ্যাভেন্ট ইটেন রাইস, তুমি কি এখন ভাত খাইতেছো? অর্থাৎ আর ইউ ইটিং নাও? এবার এ আবার বলছে যে আমি তো সকালে খেয়েছিলাম, আমি এখন খাবো না। কি বলছে? আই অ্যাট রাইস ইন দ্য মর্নিং, আই উইল নট ইট নাও।
এখন এই যে 3 লাইনে আমি লিখলাম এ এবং বি এর ভিতরে একটা কনভারসেশন, এই প্রত্যেকটা সেন্টেন্সে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য করছি, একটু আগে বোঝেন। এখানে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা কি, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। সেই ভার্বটা হচ্ছে ইট। বাট এই ইটটাকে দেখেন, আমি কখনো লিখছি ইটেন, কখনো লিখছি এট, কখনো লিখছি ইটিং, আবার কখনো লিখছি এই যে উইল ইট বা উইল নট ইট। এগুলো আমি কেন লিখলাম, এর রিজনটা কি? এর কারণ হচ্ছে আমি টাইমের চেঞ্জ করেছি, সময়ের পরিবর্তন করেছি। এই যে ইট, এই ভার্বটা টোটাল 5টা ফর্ম আছে। এর পাস্ট ফর্ম এট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইটিং, এর থার্ড পারসন ফর্ম ইটস। এই যে 5টা ফর্ম, আমরা যে টেন্স শিখি, কথাটা বোঝেন, টেন্সটা কেন শিখি? এর মেইন রিজন হচ্ছে আমরা যখন ইংলিশে কথা বলতে যাই, আমরা কখনো একটা নির্দিষ্ট টাইমে কথা বলতে পারি না। কথা বলতে গেলে বিভিন্ন সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়, সেন্সের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তন করার জন্য আমরা টেন্সটা শিখি। একজনের সঙ্গে আরেকজন যখন কমিউনিকেশন করে, একজনের সঙ্গে আরেকজন যখন একটা কনভারসেশন করে, একটা কথাকে বিভিন্ন ওয়েতে বলে। তুমি কি এখন ফুটবল খেলছো? না আমি খেলিনি, আমি একটু পরে খেলবো। না আমি তো এখন খেলতেছি, আমি তো সকালে খেলেছিলাম, আমি আজ খেলবো না। এই যে প্লে মানে খেলা, বাট এই খেলাটাকে আমরা কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে, কতগুলো সেন্সে নিতে পারি বা বলতে পারি। এটা যে যত দ্রুত বাংলায় ভেবে ইনস্ট্যান্টলি ওই ফর্মটাকে ইংলিশে পুট করতে পারে, সে তত দ্রুত কথা বলতে পারে ইংলিশে। বাট আমরা এই জায়গাটা পারি না। অর্থাৎ টাইমের চেঞ্জ করতে হয় প্র্যাকটিক্যাল স্পিকিং এর জন্য। এই টাইমের চেঞ্জিং এর জন্য আমরা টেন্স শিখি। আপনারা জানেন ইংলিশে 3 প্রকার টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং এই 3টা টেন্সের 4টা করে ক্লাসিফিকেশন আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 এ 4 এ 12টা। এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, ভালোভাবে বোঝেন। আমাদের টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে টেন্স আছে, এই টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 এ 4 এ 12টা। অর্থাৎ আপনি যদি 12টা টেন্সের স্ট্রাকচার দেখেন, এই 12টা স্ট্রাকচার মূলত কি জানেন? 12টা স্ট্রাকচার মূলত ভার্বের ফর্মেট চেঞ্জ। আমার সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। পরিবর্তনটা হয় কোথায়? কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন। এই পরিবর্তনটা মূলত কোথায় হয়? কোন জায়গাটাতে এই পরিবর্তনটা আসে? পরিবর্তনটা মূলত অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়। এবং এই ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে সম্পূর্ণ কথার সময়ের পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ আমাকে ভার্বের ফর্ম সম্পর্কে ভালো একটা কনসেপ্ট রাখতে হবে যদি আমি ইংলিশে প্রফেশনালি স্পিকিং করতে চাই, প্র্যাকটিক্যালি স্পিকিং করতে চাই। এখন একটা বিষয় একটু আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে আমি যদি আপনাদের টেন্সের কথা বলি, টেন্সের সর্বোচ্চ স্ট্রাকচার হচ্ছে 12টা। এই 12টা স্ট্রাকচার দিয়ে আমাদের মনের সম্পূর্ণ ভাবটাকে আবার প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স বা থটটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হলে এই টেন্সের সঙ্গে আমাদের শিখতে হবে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। কিসের ব্যবহার বললাম? মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। কেন শিখতে হবে সেটা আমি আপনাদের বলছি। আবার এই মডাল সেমি মডাল অক্সিলারির সঙ্গে আমার আরেকটা বিষয়কে ডেভেলপ করতে হবে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার সম্পর্কে আমাদের কনসেপ্ট রাখতে হবে। এটা যদি আপনারা পারেন, তাহলে ইংলিশে কথা বলতে পারবেন, ইংলিশে স্পিকিং করতে পারবেন। সেটা কিভাবে আমি একটু আপনাদের বলি। সবসময় আপনার এই বিষয়টাকে ফোকাস রাখতে হবে যে একটা পার্টিকুলার ভার্বকে আমি কতগুলো ওয়েতে, কতভাবে, কতগুলো টাইমে আমি নিতে পারি বা বলতে পারি। ইংলিশে স্পিকিং করার জন্য আমার মূলত এইটাই প্রয়োজন, এইটাই মূলত আমার দরকার। তো আমি এখানে একটা কমন ভার্ব লিখবো। বুঝেন, মনে করেন DRIVE, ড্রাইভ। এই ড্রাইভ শব্দটার বাংলা অর্থ কি? ড্রাইভ মানে আমরা জানি চালানো। এই ড্রাইভের পাস্ট ফর্মটা হচ্ছে ড্রোভ। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রিভেন। অনেকে বলে ড্রাইভেন, ড্রাইভেন না কিন্তু ড্রিভেন, ড্রিভেন। ওকে, তারপর ড্রাইভিং, এরপর হচ্ছে ড্রাইভস, এটা থার্ড পারসন ফর্ম। এখন এই ভার্বটা দিয়ে আমি কয়েকটা সেন্টেন্স তৈরি করব। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন সবাই।
তারপর আমি আপনাদেরকে বলছি মূলত আপনাদের এই জায়গাটাতে কি করা লাগবে। এখন দেখেন, আমি যদি এরকম একটা কথা বলি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ওয়েট আ মিনিট। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। কথাটা বোঝেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এটা কোন টেন্স? এটা আপনারা জানেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। হি ড্রোভ আ কার, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালিয়েছিল। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার। তাহলে আমার পরিবর্তনটা কোথায় হলো? পরিবর্তনটা হলো আমার ভার্বের ফর্মে। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি উইল বি ড্রাইভিং আ কার। হি হ্যাজ হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে। মনোযোগ দিয়ে বোঝেন, হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড ড্রিভেন এ কার। তাহলে আমার সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট এ কার, পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি হ্যাড ড্রিভেন এ কার। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন, এটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, বা কেউ কোনো কাজ করছে, এটা বোঝানোর জন্য আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। তো এইগুলো লাগে না, দেখেন কনভারসেশনের জন্য বা কমিউনিকেশনের জন্য জাস্ট 6টা বা 7টা টেন্সের স্ট্রাকচার জানলেই হয়ে যায়। তার বেশি দরকার হয় না। এই যে পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলোর প্রয়োজন হয় না প্র্যাকটিক্যাল কনভারসেশনে। এগুলোর ব্যবহার ওইভাবে হয় না, যেটা মেইন কথা। এখন যেটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আমি একটু লিখে কমপ্লিট করি আগে এগুলো। এই হ্যাজের জায়গায় হ্যাড বসালে পাস্ট পারফেক্ট, মানে অনেক আগে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, মানে এখানে কন্টিনিউয়াস, বাট আমি পারফেক্ট কন্টিনিউয়াস কেন বলছি? এই কাজগুলো একটা পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম, অর্থাৎ দীর্ঘ একটা সময় নিয়ে হচ্ছিল বা চলছিল বোঝায়। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। যদি ধরে বোঝায় অর্থাৎ পিরিয়ড অফ টাইম, তাহলে ফর বসবে। যদি থেকে বোঝায় অর্থাৎ পয়েন্ট অফ টাইম, তাহলে সিন্স বসবে। আবারও বললাম, ধরে বোঝালে অর্থাৎ পিরিয়ড অফ টাইম বোঝালে আমার মূলত ফর বসে থাকে। পয়েন্ট অফ টাইম, সময়ের শুরু থেকে, এটা বোঝালে আমার কি বসে বললাম? সিন্স বসে। ফর এক্সাম্পল, আমি এই কোম্পানিতে 5 বছর ধরে চাকরি করছি, তাহলে ইংলিশটা কি হবে বলতে পারেন? আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স। কিন্তু আমি যদি বলি আমি এই কোম্পানিতে 2016 সাল থেকে চাকরি করছি, তাহলে এটা আমার পয়েন্ট অফ টাইম, থেকে বললাম। তাহলে এই জায়গাতে কি হবে? আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিন্স 2016, অর্থাৎ সিন্স এর ব্যবহার আমার এই জায়গাটাতে হয়ে থাকে বা হবে। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা আছে আমার। এই হচ্ছে আমার 12টা টেন্সের স্ট্রাকচার। কথাটা বোঝেন, এই 12টা টেন্সের স্ট্রাকচারে আমি তাহলে কি কি বললাম? যে
আপনারা এখানে দেখলেন যে সে গাড়ি চালায়, সে গাড়ি চালিয়েছিল, সে গাড়ি চালাবে, সে গাড়ি চালাইতেছে, চালাচ্ছিল, চালাতে থাকবে। এরকম ভাবে আমি কতগুলো সেন্টেন্স এখানে আপনাদেরকে দেখালাম বা বললাম। এখন যেটা মেইন বিষয়, যেটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, যেটা আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে এই টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাবটা প্রকাশ করা যায় না। আপনার হোল সেন্স বা থট, যেটা আপনি ডিসক্রাইব করতে চাচ্ছেন, যেটা আপনি প্রকাশ করতে চাচ্ছেন, সেটা শুধুমাত্র এই টেন্সের স্ট্রাকচার দিয়ে প্রকাশ করা সম্ভব না। মানেটা কি? আমি যদি এখন আপনাকে বলি যে সে গাড়ি চালাইতো, বলেন তো এটার ইংলিশ কি হবে? কি বললাম বলেন তো? এরকম একটা সেন্টেন্স বললাম যে সে গাড়ি চালাতো, সে গাড়ি চালাতো, কথাটা বোঝেন? এটা আপনি কোন টেন্স দিয়ে বলবেন? এটা কি পাস্ট টেন্স হবে? না। এটা করতে গেলে আপনার মডাল ভার্বের ব্যবহার করতে হবে। বা আমি যদি বলি তার গাড়ি চালানোর কথা, বা তার গাড়ি চালানোর কথা ছিল, এই যে কথাগুলো আমি বললাম, এগুলো আপনি কোন টেন্সের স্ট্রাকচার দিয়ে বলবেন? কথাটা বোঝেন? এগুলো কোনো টেন্সের স্ট্রাকচার দিয়ে বলা যায় না। এই জায়গাটাতে আমার সবসময় কি করতে হবে? জাস্ট ওয়েট আ মিনিট, একটা মিনিট একটু ওয়েট করেন। এই জায়গাটাতে আমার মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু, গোয়িং টু। এই যে যেগুলো আমি একটু আগে আপনাদেরকে দেখালাম, এরা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স ক্রিয়েট করে। এবং এই মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, মডাল অক্সিলারি ভার্বের পরে আমার মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে থাকে। আমার টেন্সের স্ট্রাকচারে যেমন মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়, কখনো ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসে, কিন্তু আমার মডাল ভার্বের ক্ষেত্রে মেইন ভার্বটা কি হবে? অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বা মানে বেস ফর্ম বা V1 এটাতে থাকবে। এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এখন দেখেন, আমি যদি একটু মডাল ভার্ব দিয়ে এই সেন্টেন্স গুলো লিখি আপনাদেরকে দেখাই। জাস্ট একটা মিনিট একটু টাইম দিন প্লিজ। ওকে, তো দেখেন, আমি যদি একটু মডাল ভার্ব গুলো আপনাদেরকে দেখাই, এখানে বোঝানোর চেষ্টা করি। হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইত। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি নিড টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো প্রয়োজন। হি ডেয়ার টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। ডেয়ার টু মানে সাহস দেখানো। হি ইজ টু, যেগুলো আজকে পড়লাম, ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি হ্যাজ টু, সরি, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। হি হ্যাজ টু ড্রাইভ আ কার। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে চায়। হি হ্যাড বেটার
রাই বা খা, তার বরং গাড়ি চালানো ভালো। অর্থাৎ এখানে আমি একটা পার্টিকুলার ভার্ব, সেটা হচ্ছে ড্রাইভ, এই ভার্বটাকে ব্যবহার করে ঠিক কতগুলো সেন্টেন্স তৈরি করলাম। টোটাল এখানে কয়টা সেন্টেন্স হলো যদি আমরা একটু এটা দেখি, টোটাল সেন্টেন্স হচ্ছে আমার এখানে 27টা। তো এই যে 27টা সেন্টেন্স আমি এখানে তৈরি করলাম, আপনি বিশ্বাস করবেন না, এই 27টা সেন্টেন্স অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে 27টা ওয়েতে 27 ভাবে আমি নিলাম এই জায়গাটা। এটা যদি আপনারা নিতে পারেন তাহলে কি হবে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু ট্রান্সলেট ইট ইন ইংলিশ। যে কোনো কথা, যে কোনো সেন্স আপনি বাংলায় ভাবলেই সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। ইংলিশে কথা বলার জন্য, স্পিকিং করার জন্য এর বাইরে আর কোনো স্ট্রাকচারের প্রয়োজন হয় না। একটা জিনিস লাগে, সেটা হচ্ছে এদের একটা রিভার্স স্ট্রাকচার আছে, আমার প্যাসিভ ভয়েস। সেই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। বাট এইখানে যে 27টা সেন্টেন্স লিখলাম, আপনার আগে কাজ থাকবে এই বাক্যগুলোকে আপনি অ্যাকচুয়াল বেঙ্গলি মিনিংটা প্রোভাইড করতে পারছেন কিনা, এই প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থটা কি হবে, বাংলা অর্থটা কি হবে, এটা আপনি বলতে পারছেন কিনা, এটা আপনি নিতে পারছেন কিনা। এখানে টোটাল সেন্টেন্স 30টা হয়, আমার দু একটা আমি বাদ দিয়েছি। দিয়েছি বলতে কি, আমি এখানে মে বা মাইটের ব্যবহারটা আমি লিখিনি। এই যে হি ক্যান ড্রাইভ যখন দিলাম, সে গাড়ি চালাতে পারে, ক্যান হচ্ছে অ্যাবিলিটি অর্থে পারা বোঝায়, মে হচ্ছে পসিবিলিটি অর্থে পারা বোঝায়। আমি যদি বলি হি মে ড্রাইভ আ কার, হয়তো সে গাড়িটা চালাবে, এরকম হয়। হ্যাঁ, হি মে ড্রাইভ আ কার বা হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়িটা চালাতেও পারতো। মে ড্রাইভ কার, এটা আমার সেন্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। হি মাইট ড্রাইভ আ কার, এরকম আরো একটা আছে, যেমন অ্যাম ইজ আর গোয়িং টু, এগুলো সেমি মডেলের ভিতর পড়ে, তো সেটা আমি দেখাইনি আপনাদের ওইভাবে, তো ওটা নিয়ে আমি পরে কথা বলবো। কিন্তু এখন এই যে সেন্টেন্স গুলো ধরেন, এই যে 29টা, এই যে সেন্টেন্স গুলো যদি আপনি অ্যাকচুয়াল অর্থটা বের করতে পারেন, এবং এই প্রত্যেকটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএইচ ওয়ার্ড প্লাস নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এইটা আপনাদেরকে করতে হবে। যদি করতে পারেন, আমি আপনাদের এতটুকু অ্যাসিওর করতে পারি বা এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি যে এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আপনাদের প্রবলেম ফেস করতে হবে না। অর্থাৎ এই বিষয়গুলোকেই, জাস্ট এই স্ট্রাকচার গুলোকেই আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব আমাদের কনভারসেশন বা আমাদের যে প্রেজেন্টেশন গুলো আছে এদের ভিতর। জাস্ট এই স্ট্রাকচার গুলোকে আমরা আমাদের প্রেজেন্টেশন বা কনভারসেশনের ভিতরে অ্যাপ্লাই করব। তাহলে এবার আপনারা এখানে যারা আছেন, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন এই 29টা সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল বাংলা অর্থ? আপনারা এখানে যারা আছেন কেউ কি বলতে পারবেন? একটু এই রেইজ হ্যান্ড অপশন দেখি প্রেস করেন, কে বলতে পারেন 29টা সেন্টেন্স যেটা আছে সেটা পড়বেন এবং অ্যাকচুয়াল অর্থ করবেন। আগে রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন, তারপর আমি ডাকলে সে কথা বলবে। আমি পারবো। পারবেন? আপনি তো আগে একবার বললেন। আর কেউ আছেন যে এই সবগুলো স্যার সেন্টেন্স আমি পড়ে পারবো। অর্থ বলতে পারবে? স্যার পারবো। মেহেদি হাসান। জি স্যার পারবো। মেহেদি। স্যার আমি পারবো। আজমাইন আনসারি, কি নাম? জি স্যার পারবো। আচ্ছা, পড়েন, পড়ে অর্থ করেন। আজমাইন আনসারি পড়েন। হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। হি ড্রভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং কার, সে গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং কার, সে গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং কার, সে গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রাইভ এ কার, সে গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রাইভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে গাড়ি হি চালাতে থাকবে। উইল হ্যাভ ড্রিভেন এ কার, ভালোভাবে পড়েন। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। ড্রিভেন এ কার, হ্যাঁ, সে গাড়ি চালাতে থাকবে। 10 নম্বর, হি সে হ্যাজ গাড়ি বিন চালাতে ড্রাইভিং কার থাকবে না সিন্স ওটা। মর্নিং। হি উইল জি হ্যাভ স্যার। ড্রিভেন এ কার মানে সে গাড়ি চালিয়ে থাকবে, হচ্ছে না। অ্যাকচুয়াল বাংলা মিনিং বলতে বলছি, সে গাড়ি চালিয়ে থাকবে। কেউ কোনো কিছু করে থাকবে। তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। এটাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, স্যার 10 নম্বর পারবো। তারপর পড়েন, তারপর একটা পড়েন। হ্যাঁ, জি স্যার। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে।
হি হ্যাড বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছিল। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাতে থাকিবে। হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হি মে ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হি হি মাইট ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতেও পারে। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালিয়েছিল, মানে চালাতে পারছিল। জি স্যার, চালাতে উল্টো করেন। পারতো, সে হি গাড়ি শুড চালাতে হি শুড পারতো। ড্রাইভ, জি স্যার। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ এ হি শুড ড্রাইভ এ কার, সে গাড়ি, তার গাড়ি চালানো উচিত। উই হি উড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারবে। হি না, ইউজ টু ড্রাইভ হচ্ছে এ না, কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত। আপনার হচ্ছে না। হি উড ড্রাইভ এ কার মানে কি? এই আর কে বলতে পারবেন? এনিওয়ান ক্যান সে। দেখি এখানে আর কার আছে। জাহাঙ্গীর আলম, আনমিউট করেন। জাহাঙ্গীর আলম, জি স্যার। হ্যাঁ পড়েন, এখান থেকে পড়েন। হি কুড ড্রাইভ এ কার এর মানে কি? গাড়ি চালাতে পারতো। তারপর পর থেকে পড়েন, ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো উচিত। লাউডলি ড্রাইভ এ পড়েন। কার, সে গাড়ি চালাবে। হ্যাঁ, ইউজ হি উড ড্রাইভ এ কার ড্রাইভ এ মানে কার, কি? সে গাড়ি চালাতে অভ্যস্ত। গাড়ি হচ্ছে না। চালাবে। না, সে গাড়ি চালাইতো। ইউজ টু মানে অভ্যস্ত না, অভ্যস্ত ছিল। হি ইউজ টু কে পারবেন বলেন, নিখুঁত ভাবে কে বলতে পারবেন সবগুলো সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং? কে পারবেন? কনফিডেন্ট আছে কার? সে বলেন। উল্টো পাল্টা বললে কাজ হবে না। কে বলতে স্যার, পারবে? আমি পারবো। সজীব, জি স্যার। ওকে পড়েন এখান থেকে। হি কুড ড্রাইভ এ কার মানে কি? হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি, সে গাড়ি চালাতো। হি মাস্ট ড্রাইভ এ কার, তার অবশ্যই, সে গাড়ি অবশ্যই চালাবে। হি নিড টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর প্রয়োজন। হি ডিয়ার টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে সাহস করে। ওকে, তারপর হি ইজ টু ড্রাইভ এ কার, সে গাড়ি তাকে গাড়ি চালাতে হয়। হি ইজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ না, কার, হি ওয়াজ টু ড্রাইভ তাকে এ কার মানে চালাতে হয়েছিল না। কি হবে এটা? চালাতে হতো। হ্যাঁ, হি চালাতে ওয়াজ হতো। টু ড্রাইভ এ কার, চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা। হি হ্যাজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে চায়। হি হ্যাড বেটার ড্রাইভ এ কার, তার বরং গাড়ি চালানো ভালো। গুড, থ্যাংক ইউ সো মাচ। আরেকজনের কাছ থেকে শুনবো। কে পারবেন কমপ্লিটলি বলতে? জি স্যার। আর কে পারবেন? স্যার, মেহেদি হাসান, বলেন। আনমিউট করেন মেহেদি। জাকারিয়া, সুজন, শোনা যায় আমাকে? শুনতে পান না নাকি? কথা বলেন না কেন? Yes, I am hearing. হ্যাঁ, I hear, sir. পড়েন Okay, প্রথম থেকে। সুজন, sir. He drives a car. সে গাড়ি চালায়। He drove. সে গাড়ি চালিয়েছিল। He will drive a car. সে গাড়ি চালাবে। He is driving a car. সে গাড়ি চালাচ্ছে। He was driving a car. সে গাড়ি চালাচ্ছিল। He will be driving a car. সে গাড়ি চালাতে থাকবে। He has driven a car. সে গাড়ি চালিয়েছে। He had driven ড্রাইভার না, driven a ড্রিভেন। car. Driven, sir. Sorry. He had driven a car. সে গাড়ি চালিয়েছিল। না, he will have driven a car. সে গাড়ি চালিয়ে থাকবে। He has been driven a car since morning. সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। He has been driven a car since morning. সে সকাল থেকে গাড়ি চালাচ্ছিল। তার নিচে
তারপর Sir, sir, he will have been driven a car since morning. সে সকাল থেকে গাড়ি চালিয়ে থাকবে। He can drive a car. সে গাড়ি চালাতে পারে। He may drive a car. সে গাড়ি সম্ভবত গাড়ি চালাতে পারবে 50% হচ্ছে। He might drive a car. সে গাড়ি চালাতে পারবে 30% ক্ষেত্রে। He could drive a car. সে গাড়ি চালাতে পারতো। He should drive a car. তার গাড়ি চালানো উচিত। He would drive a car. সে গাড়ি চালাতে পারতো। He সে used গাড়ি to চালাইতো, হি drive a উড car. মানে কি? উড অতীতে কেউ কিছু করতো, সে গাড়ি অভ্যস্ত চালাইতো। হচ্ছে, জি স্যার, হুম। চালাইতো, sorry. He used to drive a car. সে গাড়ি চালাতে অভ্যস্ত। অভ্যস্ত He must ছিল, অভ্যস্ত drive a না। car. দেখছেন, পারছেন না কিন্তু। সে গাড়ি চালাতে অভ্যস্ত, এটার ইংলিশ হচ্ছে হি ইজ ইউজ টু ড্রাইভিং এ কার। এর মানে সে গাড়ি চালাতে অভ্যস্ত। Yeah. এটা হচ্ছে অভ্যস্ত জি ছিল। স্যার, right sir. হুম। কেউ তো বলতে পারলেন না একদম I কারেক্ট was- করে। সবারই তো একটা না একটা জায়গায় ভুল গেল। তারপর পড়েন, তারপর কি? স্যার, আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ, যে পড়ছেন সেই পড়েন। Okay. I must drive a car. সে অবশ্যই গাড়ি চালাবে। He needs to drive a car. তার গাড়ি চালানো দরকার বা প্রয়োজন। He dare to drive a car. সে গাড়ি চালানোর সাহস করে। He is to drive a car. তার গাড়ি চালানোর কথা। He ought to drive a car. তার গাড়ি চালানোর কথা ছিল। স্যার নিশ্চয়ই কাইন্ডলি। হি ওয়াজ টু ড্রাইভ এ কার মানে He- কথা ছিল। জি স্যার, আমি তো এরকমই বলছিলাম একটা বইয়ে সেলফ একটা হলো, বইয়ে কথা বলছিলাম হলো। যে কথা ছিল। কথা ছিল হচ্ছে হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার মানে হচ্ছে গাড়ি চালানোর কথা ছিল। ওয়াজ টু ড্রাইভ এ কার মানে কি? কি বললাম এতক্ষণ, কি পড়ালাম? আমি তো প্রথমে এগুলো পড়াইছি আপনাদের। তার গাড়ি চালাতে হবে। হতো, গাড়ি চালাতে হতো, গাড়ি চালাতে হতো। স্যার এইটা তো উটের কথা হলো স্যার, এটা তো লাইক উড। না, উড মানে সে গাড়ি চালাইতো, সবগুলোরই পার্থক্য আছে। এটা হচ্ছে কাউকে কোনো কাজ করা লাগতো ডিউটি বা রেসপন্সিবিলিটির সাথে। আমি কি পড়ালাম আপনাদের, বোঝেন না কিছু? হি উড মানে কি? সে গাড়ি চালাইতো, সে ভাত খেত, সে অফিসে যেত। আর এটা যেতে হতো, করতে হতো, নিতে হতো, দিতে হতো, তার দেওয়া লাগতো। বুঝতে পারছেন? করা লাগতো এই কাজটা, এরকম। তারপর কি? This he is supposed to drive a car. তার গাড়ি চালানোর কথা। He has to drive a car. তাকে গাড়ি চালাতে হয়। তাকে গাড়ি চালাতে হবে, একটাও পারেন না। হয় তাকে হি হ্যাজ টু হবে। মানে কি হয়? He has to drive a car. আপনারা গাড়ি চালানোর কথা। মিউট রাখেন, আর বলা লাগবে না। আপনারা এই যে সেন্টেন্স গুলো দিলাম, এই সেন্টেন্স গুলো আপনারা প্র্যাকটিস করে আসবেন। আমি আবারও বলছি, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ লিখবেন পাশে। আমি সবগুলো সেন্টেন্স আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ এবং এদের যদি নেগেটিভ ইন্টারোগেটিভটা করতে পারতেন তাহলে বেশি ভালো হতো। যদি কেউ পারেন তো করবেন। প্রত্যেকটা সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ যেমন হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ এ কার। ডাজ হি ড্রাইভ এ কার? ডাজেন্ট হি ড্রাইভ এ কার? হোয়ার ডাজ হি ড্রাইভ এ কার? হোয়াই ডাজ হি ড্রাইভ এ কার? হোয়াই ডাজেন্ট হি ড্রাইভ এ কার? এরকম ভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ বা ডাবল বেস ওয়ার্ড অ্যাড করে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। সেটা পারলে করবেন, না পারলে আপাতত এইটুকু করবেন। নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের কাছ থেকেই নিব। নেক্সট ক্লাসটা আমি সলভিং ক্লাস নিব। সেটা হচ্ছে, দেখেন আমি আরেকবার পড়ে দেই, সবাই আমার কথাটা ভালোভাবে বুঝে রেকর্ডটা ক্লাসটা দরকার হলে আরেকবার দেখবেন। এবং অ্যাকচুয়াল যে বাংলাটা আছে, অ্যাকচুয়াল বাংলাটা আমি করতে বলছি। এইটা করতে পারলে, আমি যেটা আপনাদেরকে বললাম, এইটা যদি আপনারা করতে পারেন তাহলে এই বিষয়টাকেই প্র্যাকটিক্যালি স্পিকিং এ বা কনভারসেশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের যোগ করতে হবে, বিভিন্ন কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বা ফ্রেজের ব্যবহার করতে হবে, সেটা আমি দেখাবো। বাট আগে আপনার এটা করতে হবে। তাহলে আমি কি বললাম, আমি অ্যাকচুয়াল বাংলাটা বলে দিই, আপনারা নিজেরা খাতায় লিখবেন। হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছিল, চালাইতেছিল, অতীতে কোন একটা কাজ করতেছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে কোথায় কোথায় গেল? ও,
হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাইতেছে। হি হ্যাড বিন, সে চালাইতেছিল। হি উইল হ্যাভ বিন, সে চালাইতে থাকবে। এটা কন্টিনিউয়াস বাট পারফেক্ট কন্টিনিউয়াস, মনে রাখবেন, যেটা একটু দীর্ঘ সময় নিয়ে কাজটা কন্টিনিউয়াসলি চলতেছে, সেই জায়গাটাতে আমার এই স্ট্রাকচার গুলোর ব্যবহার হয়। বাট এগুলো না পড়লেও কোনো সমস্যা নেই, এগুলো মানে প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশন অতটা প্রয়োজন হয় না। হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে পসিবিলিটি অর্থে। হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো অ্যাবিলিটি অর্থে। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি নিড টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো প্রয়োজন। হি ডেয়ার টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ওয়াজ সাপোজ টু, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে, হবে। হি হ্যাড টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতে চায়। হি হ্যাড বেটার ড্রাইভ এ কার, তার বরং গাড়ি চালানো ভালো। এই বলে দিলাম, নিজেরা করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে আরো ভালোভাবে আপনাদেরকে দেখাই দিব। বাট আগে এটা করে আনেন। এই ড্রাইভের পরিবর্তে আপনি নতুন একটা ভার্বের ব্যবহার করেন, নতুন অবজেক্ট চলে আসবে। আপনি বলেন হি রাইটস আ লেটার, he wrote a letter, he will write a letter, he is writing a letter, he was writing a letter, he has written a letter। এইটুকু যদি পারেন, এটার বেনিফিটটা কি, আমি এটা কেন করতে বলছি, এটা করতে পারলে এরপরে আপনার আর কখনো এই বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে না। কোনটা? প্র্যাকটিক্যালি যখন স্পিকিং করবেন, আপনি বাংলায় এমন একটা কথা ভাবছেন যেটাকে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারছেন না, কনভার্ট করতে পারছেন না। তো সেই কনভার্ট করতে গেলে এই টেন্স, মডাল, সেমি মডাল, এর বাইরে আর কোনো স্ট্রাকচারের প্রয়োজন হয় না। এইগুলোকেই নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড এর মাধ্যমে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ করে প্র্যাকটিক্যালি স্পিকিং আমাকে অ্যাপ্লাই করতে হয়। সেটা কিভাবে করতে হবে, যখন স্পিকিং এর ক্লাস নিব তখন আপনারা পারবেন। বাট তার আগে এই বেসিক জায়গাটা, প্রাইমারি জায়গাটা কভার করে আসবেন, ঠিক আছে? সো ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। সবাই এগুলো করে নিয়ে আসবেন, ওকে? বোঝাতে পারলাম? সবাই একটু করে নিয়ে আসবেন। আপনাদের কাছ থেকে প্রশ্ন বা যার যা সমস্যা আছে আগামীকাল আমি শুনবো, কারণ আজকে অনেকগুলো বিষয় দেখালাম, আমি আগামীকাল শুনবো, ঠিক আছে? তো ভালো থাকেন, একটু করার চেষ্টা করবেন সবাই এগুলো।